প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শাহবুবুল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় পদার্থবিজ্ঞান, নবম দশম এবং পরীক্ষার্থীদের জন্য আমরা এই অধ্যায়টি রেখেছি। আমরা করছিলাম আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, অষ্টম অধ্যায় করছিলাম। আমরা অধ্যায়টি উত্তল দর্পণ, অবতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা দেখেছি। আমরা দেখলাম যে আমাদের উত্তল দর্পণে সবসময় কি ছোট প্রতিবিম্ব গঠিত হয়, বস্তুর আকারের চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়। আর অবতল দর্পণের ক্ষেত্রে দেখেছি আমরা বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। ছোট গঠিত হতে পারে, বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, বড় হতে পারে। এই যে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সেটা কতটুকু ছোট বা কতটুকু বড় সেটা পরিমাপ করার জন্য আমরা একটা কি শব্দ ব্যবহার করি বা টার্ম ব্যবহার করি, সেটার নাম কি হচ্ছে বিবর্তন। আমরা আজকে বিবর্তন থেকে শুরু করব। চলো শুরু করি। বিবর্তন। ম্যাগনিফিকেশন, বিবর্তন বা ম্যাগনিফিকেশন বলা হয় এটাকে। বিবর্তন কাকে বলে? আমরা যখন জানি যে বিবর্তন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় বিবর্তন। বিবর্তন একই রকম দুটো রাশির অনুপাত, যেহেতু এর কোনো একক নেই, এটা একটি সংখ্যা মাত্র, অর্থাৎ তুলনা। বস্তুর তুলনায় প্রতিবিম্বটি কতগুণ বড় কতগুণ ছোট হয়েছে সেটাই বোঝানো হয়। এবার আমরা তাহলে বিবর্তন কাকে বলে? বিবর্তন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলে? বিবর্তন বলে। আমরা এটাকে বিবর্তনকে m দিয়ে চিহ্নিত করি। তাহলে m সমান হবে l প্রাইম বাই l। এখানে l প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর l হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দুটো দৈর্ঘ্য একই রাশি হলে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আজকে এখন এটা দেখব যে কোনো বস্তুর, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটা একটু দেখি। শিক্ষার্থীরা, আমি এখানে একটা বিবর্তনের সমস্যা লিখেছি। এই সমস্যাটা সমাধানের মাধ্যমে আমরা বিবর্তনটা আর একটু ভালো করে বুঝে নেব। লেখা আছে, কোনো অবতল দর্পণের সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাঠি স্থাপন করা হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হয়, হলে বিবর্তন কত? তাহলে আসো আমরা অঙ্কটা করি। আমরা জানি বিবর্তন m সমান কত? l প্রাইম বাই l। এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত? প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে আমরা l প্রাইম দিয়ে চিহ্নিত করেছি। এটা কত? 17 সেন্টিমিটার। আর বিম্বের দৈর্ঘ্য মানে বস্তুর দৈর্ঘ্য l ইকুয়াল টু কত? আমার 10 সেন্টিমিটার, যেটা আমাকে দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে বিবর্তনটা বের করব। আমার 17 বাই কত হবে? 10 দিয়ে ভাগ করলে 1.7। তাহলে এই সমাধান হচ্ছে, এই বিবর্তনটা হচ্ছে কত আমাদের? 1.7। শিক্ষার্থীরা, আমরা এটা দিয়ে অবতল দর্পণের যে আমাদের বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, দূরত্ব দেওয়া থাকলেও আমরা একটা সূত্র শিখেছিলাম। সেই সূত্র দিয়ে সামনের ক্লাসে আমরা আমাদের সমস্যার সমাধান এবং সৃজনশীল প্রশ্ন দেখব। আজকে আমরা এটুকুর মধ্যে
বিবর্তনটা শেষ করছি। এরপরে আমরা শুরু করব আমাদের আয়নার ব্যবহার। চলো আমরা জানি আমাদের আয়না কয়টি: সমতল আয়না, উত্তল আয়না, অবতল আয়না। তাহলে আমি আজকে আয়নার ব্যবহারগুলো শিখি। চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে শিখবো আমাদের সমতল আয়নার ব্যবহার। আমরা তো প্রতিদিন জানি আমাদের সমতল আয়নার ব্যবহার, তারপরে আমরা একটু দেখছি। আমরা প্রথমে সমতল আয়না, এই আয়না, এই দর্পণ আমরা কি করি? দর্পণ চেহারা দেখার কাজে কাজে আচ্ছা, চেহারা দেখার কাজে লিখতে ভালো লাগতেছে না। আমরা এবার প্রথমে শিখব সমতল দর্পণের ব্যবহার। প্রথমে 1 নাম্বার হচ্ছে সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি। 2 নাম্বার, সমতল দর্পণ ব্যবহার করে সমতল দর্পণ ব্যবহার করে চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করেন। 3 নাম্বার হচ্ছে পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর 4 নাম্বার, বিভিন্ন আলোকীয় যন্ত্র। আমরা জানি পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়। আমরা এখানে 4টা ব্যবহার লিখলাম। কি? সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি। এটা আমরা প্রতিদিনই দেখি। সমতল দর্পণ ব্যবহার করে চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টিশক্তি, বর্ণমালা দেখার জন্য সমতল দর্পণ ব্যবহার করে, তখন সেখান থেকে বর্ণমালাগুলো ওনারা পরে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে। এবং পেরিস্কোপ তৈরিতে আমরা পেরিস্কোপ দেখেছি। আমরা 2টি সমতল দর্পণকে সমান্তরালভাবে রেখে উপরে করে তারপরে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা রাখলে 2টা উপরের জিনিসগুলো আমরা নিচে, যেমন সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহার করা হয়, সেখানে পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়ানোর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের বিভিন্ন আলোকীয় যন্ত্র, যেমন টেলিস্কোপ, ওভারহেডের প্রজেক্টর, এইসব যন্ত্রেও আমাদের কি করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া আবার বিভিন্ন শুটিংয়ের ক্ষেত্রে, নাটক সিনেমায় বিভিন্ন শুটিং ক্ষেত্রে কোনো বস্তুকে উজ্জ্বলভাবে দেখানোর জন্য আমাদের সমতল দর্পণ কি করা হয়? ব্যবহার করা হয়। এবার আসে আমরা আমাদের উত্তল দর্পণের কিছু ব্যবহার শিখি। শিক্ষার্থীরা,
এবার আসে আমরা উত্তল দর্পণের কিছু ব্যবহার শিখি। আমরা জানি উত্তল দর্পণে সবসময় অবাস্তব এবং ছোট এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ উত্তল দর্পণে আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা খুব ছোট জায়গায় অনেক বড় জায়গাটাকে বিস্তৃত এলাকা কভার করতে পারি, দেখতে পারি। সেই কারণেই আমাদের প্রথম ইয়েটা হচ্ছে প্রথমে গাড়ির সামনে রিয়ার ভিউ মিরর হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে যে আমাদের দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়া আবার 3 নম্বর ব্যবহারটা আমি বলি, প্রতিফলক টেলিস্কোপ তৈরির কাজে। প্রতিফলক টেলিস্কোপ তৈরির কাজে আমরা লিখলাম না, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 4 নম্বর আরেকটা ব্যবহার শিখি আমরা, বিস্তৃত এলাকা আলো উজ্জ্বল করার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তল দর্পণের ব্যবহারের ক্ষেত্রে শিখলাম কি, গাড়ির ড্রাইভারের সামনে যে ছোট মিররগুলো থাকে সেগুলো রিয়ার ভিউ মিরর হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। আবার দোকান বা শপিং মলে নিরাপত্তার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, অল্প জায়গায় বেশি মানুষ দেখা যায়। তারপর প্রতিফলক টেলিস্কোপ তৈরির কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। বিস্তৃত এলাকা আলোক উজ্জ্বল করার কাজে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবার আসো আমরা অবতল দর্পণের ব্যবহার শিখি। শিক্ষার্থীরা এবার শিখবো আমরা অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণে আমাদের বিভিন্ন ধরনের আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। কখনো ফোকাস দূরত্বের ভিতরে থাকলে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব, তারপরে ফোকাস এবং মেরুর মধ্যে ফোকাস এবং আমাদের বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে একরকম হয়, বক্রতার বাইরে থাকলে আরেক রকম হয়। অর্থাৎ বিভিন্ন বিবর্ধনের প্রতিবিম্ব গঠন করা যায়। সেই জন্য অবতল দর্পণের ব্যবহারগুলো আমাদের বিভিন্ন। আমরা প্রথমে দেখি আমাদের অবতল দর্পণ টর্চ লাইট, স্টিমার এবং লঞ্চের সার্চ লাইটে অবতল ব্যবহার করা হয় গতিপথ নির্ধারণের জন্য। আমরা দেখি গাড়ির সামনের যে লাইটগুলো, হেডলাইটগুলো ছোট করে জ্বলে কিন্তু বিস্তৃত জায়গায় ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে বড় করে গতিপথ নির্ধারণের জন্য আমাদের এই লাইটটা ব্যবহার করা হয়, এই দর্পণটা ব্যবহার করা হয়। সেলুনে অবতল দর্পণ ব্যবহার করে বিবর্ধিত ও সোজা প্রতিবিম্ব তৈরি করা হয়। সেলুনে আমরা দেখেছি রূপচর্চার কাজে অথবা সেলুনে আমাদের মোচ কাটার সময় দাড়িগুলোকে স্পষ্ট দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং এতে বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব অর্থাৎ বড় এবং সোজা প্রতিবিম্ব গঠন করে। আমাদের দন্ত চিকিৎসক অবতল ব্যবহার করেন প্রতিফলক হিসাবে। আমাদের দাঁতের ডাক্তারের কাছে গেলে তোমরা দেখবা দাঁতের ডাক্তার এক ধরনের ছোট আয়না ব্যবহার করে সে দাঁতের বিভিন্ন জায়গাগুলো দেখেন এবং পরিষ্কার করার কাজে বা বিভিন্ন কাজে দন্ত চিকিৎসকরা প্রতিফলক হিসাবে আমাদের অবতল দর্পণ ব্যবহার করেন। এছাড়া অ্যান্টিনা, সৌর টেলিস্কোপ এবং রাডারে অবতল দর্পণ ব্যবহার করে সংরক্ষক হিসাবে। আমি একটা বলি, অ্যান্টিনাতে
ডিশ অ্যান্টিনা বলো, বিভিন্ন দেখবে যে কড়াইয়ের মতো ইয়েতে কোথায় ঘুরে আমাদের বাড়িঘরের উপরে কড়াইয়ের মতো কতগুলো আছে, অর্থাৎ এটা অবতল এক ধরনের দর্পণ। সেখানে যখন সংকেতগুলো এসে পড়ে সেটা এক বিন্দুতে মিলিত হয়ে সংকেত সংগ্রাহক হিসাবে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের সংকেত, রেডিও সংকেত বা ডিশ অ্যান্টিনার সংকেতগুলো সংগ্রহের কাজে ব্যবহার করা হয়। সৌরচুল্লিতে আমরা জানি আমরা অবতল দর্পণ ব্যবহার করে সূর্যের আলোক রশ্মিগুলোকে এক বিন্দুতে একত্রিত করতে পারি, ফলে এতে সৌরশক্তির রশ্মিটা তাপে পরিণত হয়ে আমাদের আগুন জ্বলাতে সাহায্য করে। তারপরে টেলিস্কোপে আমরা দেখলাম যে সমতল দর্পণ, পেরিস্কোপে সমতল দর্পণ, আবার প্রতিফলক টেলিস্কোপে উত্তল দর্পণ। আর এই ধরনের টেলিস্কোপে উন্নত মানের আধুনিক ক্ষুদ্র অনেক যে টেলিস্কোপগুলো ব্যবহার করা হয় সেগুলোতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এতে আমরা অনেক দূরের একটা বস্তুকে শুধু কাছে বড় করে দেখি না, অনেক উজ্জ্বলভাবেও দেখতে পাই। তারপরে আমাদের রাডারে বিভিন্ন সংকেত সংগ্রহকার কাজে অবতল দর্পণ দেখা হয়। তারপরে অবতল দর্পণের ব্যবহারে আলোক রশ্মিকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করার কাজে চোখ, কান, গলা এবং নাকের ডাক্তার এই দর্পণ ব্যবহার করেন। যেহেতু আমাদের চোখ, কান, নাক এবং গলার ভিতরের অংশ দেখতে হয়, সেখানে আলো ফেলতে হয়। সে আলো যাতে এক বিন্দুতে মিলিত হয়, আমরা জানি অবতল দর্পণে একগুচ্ছ আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি যখন আপতিত হয় তখন প্রতিফলনের পর সেটাকে এক বিন্দুতে মিলিত হয় বা কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। সেই কারণে সে এক বিন্দুতে মিলিত হওয়ার সেই ধর্মকে কাজে লাগিয়ে আমাদের এই ডাক্তারগণ এই কাজে পরীক্ষা, নাক, কান, গলা এবং চোখ পরীক্ষা করার কাজে এই দর্পণটি মানে অবতল দর্পণটি ব্যবহার করে। আমরা দেখলাম যে আমাদের এই অধ্যায়ে প্রায় শেষ। আমরা দেখলাম আজকে দর্পণের যে বিম্ব গঠিত হয় তার বিবর্ধন, উত্তল দর্পণ, অবতল দর্পণ এবং সমতল দর্পণের বিভিন্ন ব্যবহার। আমরা বইতে আমাদের উত্তল দর্পণের যে গাড়ির ড্রাইভারের সামনে যে আয়নাগুলো থাকে সেটা কেন ব্যবহার করা হয় সেটা পরীক্ষায় আসে, তোমরা আশা করি এখন উত্তরটা দিতে পারবে। তারপরে আমাদের সমতল দর্পণ পাহাড়ি রাস্তার জন্য, নিরাপদ ড্রাইভিংয়ের জন্য আমাদের দর্পণগুলো ব্যবহার করা হয়। সে প্রশ্নগুলো অনেক সময় আসে ব্যাখ্যা হিসাবে। আমাদের অবতল দর্পণের ব্যবহারগুলো ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে, এগুলো আমাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত। আমরা সামনে এই অধ্যায়ে কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।